শিক্ষার্থীরা সকলকেই নিরন্তর শুভেচ্ছা। তোমাদের মাঝে উপস্থিত হয়েছি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। শিক্ষার্থীরা, আমরা অনলাইন কার্যক্রম পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কৃষি শিক্ষা পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় প্রথম পরিচ্ছেদ পারিবারিক কৃষি খামারের ধারণা ও গুরুত্ব। আজকের এই আলোচনাটিকে যদি আমরা একটু শিখনফল আকারে দেখার চেষ্টা করি, তাহলে আমরা আজকের আলোচনা শেষে যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে কি, দেখো, পারিবারিক খামার সম্পর্কে জানতে পারবো, পারিবারিক কৃষি খামার সম্পর্কে জানতে পারবো, পারিবারিক কৃষি খামারের গুরুত্ব জানতে পারবো, পারিবারিক শাকসবজি খামার সম্পর্কে জানতে পারবো, পারিবারিক পোল্ট্রি খামার সম্পর্কে জানতে পারবো, পোল্ট্রির স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবো, পারিবারিক গবাদি পশুর খামার সম্পর্কে জানতে পারবো, গবাদি পশুর স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, আজকের মূল আলোচনায় আমরা যদি প্রবেশ করি, তাহলে বিষয়গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। শিক্ষার্থীরা, প্রথমেই আমাদের আজকের যে বিষয়টি রয়েছে, পারিবারিক খামার কি। খেয়াল করো, পারিবারিক খামার এই বিষয়টিকে যদি আলোচনা করতে হয়, তাহলে প্রথমেই আসে পরিবার। পরিবার বলতে আমরা মূলত যে বিষয়টা সেই ছোটবেলা থেকে পড়ে এসেছি আমাদের পরিবেশ পরিচিতি সামাজিক বিজ্ঞান বইতে, মা বাবা ভাই বোন ইত্যাদি নিয়ে যা গড়ে ওঠে আমরা তাকেই পরিবার বলে থাকি। শিক্ষার্থীরা, তাহলে পারিবারিক খামার আমরা কি বলতে পারি? অর্থাৎ পারিবারিক খামার বলতে পারি যে পরিবারের সদস্যদের সহযোগিতায়, খেয়াল করো, পরিবারের সদস্যদের সহযোগিতায় যদি কোনো খামার গড়ে ওঠে আমরা তাকে পারিবারিক খামার বলছি। কি ধরনের? যেমন ধরো, পরিবারের মা, বোন, ভাই তারা একটি সবজি বাগান করছে, একটি পোল্ট্রি খামার করছে, একটি গবাদি পশুর খামার করছে, এটিকে আমরা পারিবারিক খামার বলবো। অনেক সময় একটি ভুল তোমরা করে থাকো, পরীক্ষার খাতায় তোমরা লেখার সময় অনেক সময় দেখা যায় তোমরা লিখে থাকো পারিবারিক খামারের সংজ্ঞা লিখতে যে পরিবারের সদস্যদের নিয়ে যে খামার গড়ে ওঠে তাকে পারিবারিক খামার বলে। শিক্ষার্থীরা, তাহলে তোমার পরিবারের সদস্যরা কি পারিবারিক খামারের একটা অংশ? অবশ্যই কিন্তু নয়। সেজন্য আমাদের খুব ভালোভাবে খেয়াল করে সংজ্ঞা লেখার সময় লিখতে হবে পরিবারের সদস্যদের সহযোগিতায় যে খামার গড়ে ওঠে তাকে পারিবারিক খামার বলে। পারিবারিক খামার বিভিন্ন ধরনের হতে পারে পারিবারিক কৃষি খামার, হতে পারে পারিবারিক শাকসবজির খামার, হতে পারে পারিবারিক পোল্ট্রি খামার, হতে পারে পারিবারিক গবাদি পশুর খামার, হতে পারে পারিবারিক মৎস্য খামার। এখন যদি এই খামারগুলো খুব ছোট আকারের হয় আমরা তখনই তাকে পারিবারিক খামার বলবো। কিন্তু যদি একটু বড় হয় বা মাঝারি হয় বা তোমার হচ্ছে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যের ভিত্তিতে করা হয়ে থাকে, আমরা তখন তাকে বাণিজ্যিক খামার বলবো। কিরকম? খেয়াল করো, বাণিজ্যিক খামারে সাধারণত বেশি পরিমাণ মূলধনের প্রয়োজন হয় এবং লোকবলের প্রয়োজন হয়, কিন্তু পারিবারিক খামারে লোকবল একবারেই কম প্রয়োজন হয়। শিক্ষার্থীরা, তাহলে পারিবারিক খামারের গুরুত্বটা কি, বা পারিবারিক খামার থেকে আমরা কি গুরুত্ব বহন করে থাকে আমাদের পরিবারের জন্য? আমরা সংজ্ঞা বলার সময় বলেছি যে পরিবারের চাহিদা মেটানোর জন্য যদি খামার তৈরি করা হয়ে থাকে, তাহলে গুরুত্বের মধ্যে প্রথমেই আসে পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানো, অতিথি আপ্যায়নে ভূমিকা রাখে, পরিবারের বেকার সদস্যদের কর্মক্ষেত্র সৃষ্টি করে, পরিবারের সদস্যদের অবসর সময়ের সঠিক ব্যবহার করে, পরিবারের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করে। অর্থাৎ পরিবারে যদি বাবা একার পক্ষে হয়তোবা পরিবারটিকে সঠিকভাবে পরিচালনা করা বা তার জন্য যদি একটু কষ্টসাধ্য হয়ে থাকে, তখন পরিবারের অন্য সদস্যরা তাকে সহযোগিতা করার চেষ্টা করেন। তোমার কি হতে পারে? পরিবারের হাঁস মুরগি বা গবাদি পশু লালন পালনের মাধ্যমে বাড়ির দুধ ডিমের চাহিদা মেটানো সম্ভব হয়ে থাকে। সর্বোপরি কৃষকের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো সম্ভব হয়। তাহলে খেয়াল করো, আমরা পারিবারিক কৃষি খামারের গুরুত্ব বিষয়গুলো একটু দেখতে পেয়েছি।
এবার যদি আমরা একটু দেখি পারিবারিক শাকসবজির খামার কি। আমি প্রথমেই বলেছিলাম পারিবারিক খামারকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি। খেয়াল করো, পারিবারিক শাকসবজির খামার বলতে আমরা যেটি বলছি যে বাড়ির আশেপাশে খালি জায়গায় উঁচু ভিটা মাঝারি নিচু জমিতে যদি কোনো শাকসবজি চাষ করা হয় আমরা তাকে পারিবারিক শাকসবজি খামার বলি। তাহলে শাকসবজি খামারের মাঝে কি আসতে পারে? আসতে পারে তোমার লাউ গাছ, করলা, বেগুন, ঝিঙ্গা, পটল, টমেটো, মরিচ বা বিভিন্ন ধরনের লাল শাক, পালং শাক ইত্যাদি। পরিবারের চাহিদা মেটানোর জন্য যদি কোনো ফাঁকা স্থান থেকে থাকে সেখানে যদি শাকসবজির চাষ করা হয় আমরা তাকে পারিবারিক শাকসবজির খামার বলে থাকি। সাধারণত এই পারিবারিক শাকসবজির খামার পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি যদি বাড়তি কোনো উৎপাদন হয় তখন সে বাড়তি উৎপাদনটা বাজারে বিক্রয় করার মাধ্যমে কিছু বাড়তি উপার্জনেরও ব্যবস্থা করা সম্ভব হয়ে থাকে। এসব খাবারে সাধারণত রাসায়নিক সার বা বালাইনাশক ব্যবহার করা হয় না, সেজন্য এটি অনেকটাই বা পুরোটাই স্বাস্থ্যসম্মত এবং পরিবারের সদস্যদের জন্য উপযোগী বলে বিবেচনা করা হয়। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এর পরবর্তীতে আমাদের যে আলোচনার বিষয়টি রয়েছে পারিবারিক পোল্ট্রি খামার, এই বিষয়টি আলোচনা করতে গেলে প্রথমেই আসে পোল্ট্রি খামার কি। আমরা পোল্ট্রি বলতে মূলত গৃহপালিত পাখি যেমন হাঁস, মুরগি, কবুতর, তিতির, কোয়েল, টার্কি ইত্যাদিকে বোঝায়। খেয়াল করো, আবারও বলছি, পোল্ট্রি বলতে গৃহপালিত পাখি যেমন হাঁস, মুরগি, কবুতর, তিতির, কোয়েল, টার্কি এই 6 ধরনের প্রাণীর কথা বলা হয়েছে। যদিও তিতির ও কোয়েল আমাদের দেশের প্রেক্ষাপটে এটি আমাদের নিজস্ব পোল্ট্রি নয়, সেজন্য এরা ততটা জনপ্রিয়ও নয়। আর অন্যান্য যেগুলো রয়েছে হাঁস, মুরগি, কবুতর এগুলো মূলত বা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশের কৃষকরা এগুলো লালন পালন করে থাকেন। খেয়াল করো, যদি কৃষক তার বাড়িতে প্রয়োজন অনুযায়ী 5 থেকে 15টি হাঁস বা মুরগি লালন পালন করেন তবে আমরা তাকে পারিবারিক খামার বলতে পারি। কিন্তু যদি এরও বেশি লালন পালন করেন তবে সেটি বাণিজ্যিক খামার হতে পারে। সাধারণত বসত বাড়িতে পারিবারিক পোল্ট্রি খামার তৈরি করা হয়ে থাকে পরিবারের মাংসের চাহিদা মেটানোর জন্য, ডিমের চাহিদা মেটানোর জন্য। খেয়াল করো, সর্বোপরি আরো একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে বাসা বাড়িতে গ্রামাঞ্চলে সাধারণত দেখা যায় হঠাৎ করে যদি একজন মেহমান চলে আসে তখন সেই মেহমানের মেহমানদারি করার জন্য এই পোল্ট্রি কাজে লেগে থাকে। তাহলে খেয়াল করো, আমরা কি বলছি যে পারিবারিক পোল্ট্রি খামারের যদি আমরা গুরুত্বের কথাগুলো বলতে হয় সেগুলো আমরা খেয়াল করো অলরেডি 3টি গুরুত্ব বলে ফেলেছি। এছাড়াও আরো যেগুলো রয়েছে সেটি হচ্ছে যে বাড়তি অর্থের ব্যবস্থা করা হয়, এরপরে তোমার পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে সহযোগিতা করে, তাদেরকে কাজের মধ্যে রাখতে সহযোগিতা করে অবসর সময়ের সদ্ব্যবহার করা যায়। বর্তমান সময়ে আধুনিক পদ্ধতিতে ব্রয়লার বা লেয়ার মুরগি লালন পালন করা হচ্ছে। হয়তোবা অনেকেই এখন বসত বাড়িতেও বা বাসা বাড়িতেও পারিবারিক খামারেও 2-1টি ব্রয়লার বা লেয়ার মুরগি লালন পালন করছেন। শিক্ষার্থীরা খেয়াল করো, সাধারণত তোমার যদি 50 থেকে 300টি পর্যন্ত উন্নত জাতের হাঁস মুরগি লালন পালন করা হয় তখন আমরা এটিকে বাণিজ্যিক উদ্দেশ্যে খামারের কথা বিবেচনা করতে পারি। সাধারণত যেসব কৃষকের জমির অভাব রয়েছে, যাদের শস্য হয় না, যাদের গরু, ছাগল বা মাছ চাষ করতে পারে না, তারা সহজেই পারিবারিক পোল্ট্রি খামার তারা উৎপাদন করতে বা পরিচালনা করতে পারে। এসব খামার পরিচালনা করার জন্য সাধারণত কি করতে হয়? বেশি না, স্বল্প প্রশিক্ষণের প্রয়োজন হয়ে থাকে এবং এই স্বল্প প্রশিক্ষণের মাধ্যমেই তারা পোল্ট্রির খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে জানতে পারে। শিক্ষার্থীরা
তাহলে খেয়াল করো, আমরা এখন যদি একটু পোল্ট্রির স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানার চেষ্টা করি। শিক্ষার্থীরা, স্বাস্থ্য ব্যবস্থাপনা বলতে আমরা যে বিষয়টা বুঝে থাকি সেটি হচ্ছে পোল্ট্রিকে সুস্থ রাখার জন্য রোগ প্রতিরোধ ও অসুস্থ পাখির চিকিৎসা দেওয়াকে স্বাস্থ্য ব্যবস্থাপনা বলে। স্বাস্থ্য ব্যবস্থাপনা বলতে, আবারও বলছি, পোল্ট্রিকে সুস্থ রাখার জন্য রোগ প্রতিরোধ ও অসুস্থ পোল্ট্রিকে চিকিৎসা দেওয়াকে বলা হয়ে থাকে। রোগের ক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ রোগ, সেটি হচ্ছে কি যে পোল্ট্রির ক্ষেত্রে বিশেষ করে চিকিৎসার থেকে রোগ প্রতিরোধী শ্রেয়। একটা খুব গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন, পোল্ট্রির ক্ষেত্রে চিকিৎসা থেকে রোগ প্রতিরোধী শ্রেয় ব্যাখ্যা করো। যদি এ ধরনের কোনো প্রশ্ন এসে থাকে তাহলে আমাদের যে উত্তরগুলো বা যে কথাগুলো বলতে হবে সেগুলো যদি আমরা একটু দেখি। খেয়াল করো, কি বলা হচ্ছে? চিকিৎসা থেকে রোগ প্রতিরোধী শ্রেয়, অর্থাৎ আমাকে রোগ প্রতিরোধকে আগে করতে হবে। তাহলে কি করতে হবে? আমার পোল্ট্রিকে অবশ্যই নিয়মিত ঔষধ খাওয়াতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে, খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে, উন্নত খাবার দিতে হবে, কোনো বাসি খাবার দেওয়া যাবে না। খামারে কোনো রোগের বা কোনো রোগাক্রান্ত যদি হাঁস মুরগি থেকে থাকে তাহলে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে বা আলাদা করে রাখতে হবে। এই সব কার্যক্রমের মাধ্যমে আমরা সহজেই পোল্ট্রি খামার থেকে রোগ প্রতিরোধ করতে পারি। আর যদি কোনো পোল্ট্রি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাহলে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কারণ একটি বিষয় আমাদের এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে সাধারণত পোল্ট্রির ক্ষেত্রে যদি কোনো একটি মুরগি অসুস্থ হয়ে যায় তখন যত দ্রুত চিকিৎসা দিয়ে ওই মুরগিকে সঠিকভাবে সুস্থ করা সম্ভব তার আগেই কি দেখা যায়, খামারের অন্যান্য মুরগিগুলো আক্রান্ত হয়ে যেতে পারে। এ কারণেই বলা হয়েছে চিকিৎসা থেকে রোগ প্রতিরোধী শ্রেয়। যদি পোল্ট্রির স্বাস্থ্য ব্যবস্থাপনার যে কথাটি আমরা বলছি সেই স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, কি বলা হয়েছে? সুস্থ ও স্বাস্থ্যবান বাচ্চা খামারে দিয়ে শুরু করার কথা বলা হয়েছে। বন্যামুক্ত উঁচু স্থানে খামার তৈরি করার কথা বলা হয়েছে, যেন খামারে বন্যার পানি প্রবেশ করতে না পারে, রোগ জীবাণু প্রবেশ করতে না পারে। খামারের চারদিকে জীবাণুনাশক ছিটানোর কথা বলা হয়েছে। একটি জৈব নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে। খামারের পানি সঠিকভাবে নির্গমনের জন্য নর্দমার ব্যবস্থার কথা বলা হয়েছে। চারদিকে বেড়া দেওয়ার জন্য, মুরগির ঘরে মেঝেতে লিটারের ব্যবস্থা করার জন্য, ঘরে প্রচুর পরিমাণ বায়ু চলাচলের ব্যবস্থা রাখার জন্য, খাদ্য পানির পাত্র পরিষ্কার রাখার জন্য, যারা পোল্ট্রিকে বা মুরগির খামকে যারা দেখাশোনা করবেন তাদেরকেও জীবাণুমুক্ত থাকতে হবে, তাদেরকেও জীবাণুমুক্ত পোশাক পরিধান করে চলতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের পরবর্তী আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে পারিবারিক গবাদি পশুর খামার। এখন গবাদি পশু বলতে আমরা মূলত 4 ধরনের পশুকে বলে থাকি: গরু, ছাগল, ভেড়া, মহিষ। আমাদের দেশীয় প্রেক্ষাপটে এই 4 ধরনের পশুকেই গবাদি পশু বলা হয়ে থাকে। আমাদের বাংলাদেশে যদিও সর্বত্রই মহিষ ও ভেড়া দেখা যায় না, কিন্তু অন্য যে দুটি রয়েছে গরু এবং ছাগল, এটি সর্বত্রই বা এটি বহুল আকারে দেখা যেয়ে থাকে। সাধারণত ধনী খামারের পক্ষে গরু বা মহিষ লালন পালন করা সম্ভব, কিন্তু যারা দরিদ্র ও ভূমিহীন তাদের পক্ষে গরু বা মহিষ লালন পালন করা অনেকাংশেই কঠিন। তাদের জন্য তারা সহজেই ছাগল পালন করতে পারেন। খেয়াল করো, বাংলাদেশের প্রেক্ষাপটে পারিবারিকভাবে ছাগল পালন অত্যন্ত লাভজনক। কেন লাভজনক? কারণটি হচ্ছে আমাদের দেশে ছাগলের মাংসের চাহিদা অনেক বেশি, এর বাজার মূল্য অনেক বেশি। এরা দ্রুত প্রজননের ক্ষমতা লাভ করে, একসাথে 2 থেকে 3টি বাচ্চা প্রসব করে। সাধারণত পুরুষ ছাগল 8 মাস বয়সে বাজারজাতকরণ করা যায়।
এবং আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমরা যে ছাগলের কথা বলছি সেই ছাগলটিকে এর ব্ল্যাক বেঙ্গল বলা হয়ে থাকে। এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আমাদের দেশীয় প্রেক্ষাপটে অত্যন্ত লাভজনক। খেয়াল করো, আমাদের দেশীয় গাভী থেকে দৈনিক 1 থেকে 1.5 লিটার দুধ পাওয়া যায়, যে দুধ পরিবারের চাহিদা মেটানোর জন্যই মূলত ব্যবহার করা হয়ে থাকে। এবং পারিবারিক খামারে সাধারণত 2 থেকে 5টি গাভী লালন পালন করা হয়। যদি এর বেশি গাভী লালন পালন করা হয় তবে আমরা তাকে বাণিজ্যিক খামার বলতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, সাধারণত বাণিজ্যিক খামারে উন্নত জাতের গাভী লালন পালন করা হয়ে থাকে। এসব খামারে সাধারণত হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল ইত্যাদি গাভী লালন পালন করা হয়। এসব গাভী দৈনিক 15 থেকে 20 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। বর্তমানে অনেক শিক্ষিত যুবক উন্নত জাতের গাভী লালন পালনের মাধ্যমে নিজেদের কর্মক্ষেত্র বা নিজেদের কর্মক্ষম করার ব্যবস্থা করতে পারছেন। খেয়াল করো তাহলে, এবং তারা এই খামার তৈরির মাধ্যমেও তারা যথেষ্ট পরিমাণ সফলতা অর্জন করতে পেরেছেন। ঠিক গবাদি পশুর খামার পরিচালনা করতে গেলে তারও স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ। আমরা একটু আগেই পোল্ট্রির স্বাস্থ্য ব্যবস্থাপনা দেখার সময় একটি কথা আমরা আলোচনা করেছি, চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধী শ্রেয়। গবাদি পশুর খামারের ক্ষেত্রেও ঠিক একই ধরনের কথাই রয়েছে। গবাদি পশুর খামারেও চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধী শ্রেয়। এবং এসব খামারের জন্য রোগ প্রতিরোধ করার পাশাপাশি যদি চিকিৎসার কথা বলা হয় বা খামার পরিচর্যার কথা বলা হয়, তাহলে আমরা যে বিষয়গুলো দেখতে পাই অনেকগুলোই হয়তো আমাদের পোল্ট্রি খামারের সাথে মিলে যাবে। কি বলা হয়েছে? উঁচু স্থানে খামার তৈরি করার কথা বলা হয়েছে যেন বন্যার পানি প্রবেশ করতে না পারে। খামারের চারপাশে বেড়া দেওয়ার কথা বলা হয়েছে। জৈব নিরাপত্তা তৈরির কথা বলা হয়েছে। খাবার নির্দিষ্ট বা সঠিক ভালো গুদাম ঘরে রাখার কথা বলা হয়েছে। গবাদি পশুকে পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়ার কথা বলা হয়েছে। মেয়াদোত্তীর্ণ খাবার না দেওয়ার কথা বলা হয়েছে। ভালো এবং বিশুদ্ধ পানি পান করানোর কথা বলা হয়েছে। তোমার ময়লা বা বর্জ্য পদার্থ অপসারণের জন্য সঠিক নির্গমন ব্যবস্থা থাকতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, খামারে বায়ু চলাচলের জন্য ব্যবস্থা থাকতে হবে। বন্য প্রাণী থেকে দূরে থাকার ব্যবস্থা করতে হবে। খামার থেকে উৎপাদিত যে তোমার মাংস বা দুধ বা গবাদি পশু সঠিকভাবে আনা নেওয়ার জন্য পথের বা যোগাযোগ ব্যবস্থার কথাও আমাদের প্রয়োজন রয়েছে। মৃত পশুকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। গবাদি পশুকে সময় মতো বা নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালনা করা থাকতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর গবাদি পশুকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলো আমরা জানতে চেয়েছিলাম সে বিষয়গুলো মোটামুটি আমরা অনেকগুলোই জানার চেষ্টা করেছি। তোমরা যদি এই আলোচনাটি দেখার পরে তোমরা যদি তোমাদের পাঠ্য বইতে একটু দেখার চেষ্টা করো বা একটু পড়ার চেষ্টা করো এবং সেক্ষেত্রে তোমাদের মাঝে যদি কোনো প্রশ্নের তৈরি হয় তখন সেই প্রশ্নগুলো তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে আলোচনা করে সেগুলো সমাধান করতে পারবে। সে পর্যন্ত সকলকেই নিরন্তর শুভেচ্ছা।